আপনারা নদী থেকে উপরে উঠুন, ডাঙায় উঠুন, তাহলে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। তুফানগঞ্জ থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে, নদী থেকে উপরে উঠুন ডাঙায়, তাহলে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। তুফানগঞ্জ চৌকুশি বলরামপুর এলাকায় কালজানি নদীতে ভেসে আসা কাঠের গুঁড়ি ধরতে জীবন বাজি রেখে নামছে জলে স্থানীয়রা। ঘটনায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তুফানগঞ্জ থানার পুলিশ। আপনাদের এই মুহূর্তে যে ছবির দিকে নজর দেখাচ্ছি তা হলো তুফানগঞ্জ চৌকুশি বলরামপুর এলাকায় কালজানি নদীতে ভেসে আসা কাঠের গুঁড়ি ধরতে জীবন বাজি রেখে নামছে জলে স্থানীয়রা। ঘটনায় 5 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তুফানগঞ্জ থানার পুলিশ। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আবুল কালাম আজাদ, শহীদ আলী, চান্দু মিয়া এবং অপর ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি। পাশাপাশি নদীর জলে যাতে না নামে মাইক যোগে প্রচার করে পুলিশ। রবিবার বিকেলে এমন দৃশ্যই ধরা পড়ল তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের দেওচরে গ্রাম পঞ্চায়েতের চৌকুশি বলরামপুর এলাকার কালজানি নদীতে। জীবনের পরোয়া না করে জীবন বাজি রেখে কালজানি নদীর ভয়ঙ্কর স্রোতে নেমে পড়ছে স্থানীয়রা। জলে ভেসে আসা কাঠের গুঁড়ি ধরছে তারা, আর ভেসে আসা হাজার হাজার কাঠের গুঁড়ি ধরছেন তারা। মূল্যবান কাঠের গুঁড়িগুলি ভেসে আসছে আর সেগুলোকে জীবন বাজি রেখে ধরছে স্থানীয়রা। এভাবে কাঠের গুঁড়ি ধরতে গিয়ে প্রায় নদীর জলে ভেসে যাচ্ছিলেন। এমতাবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ প্রশাসন। ডাওয়াগুড়ি এলাকার আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি কাঠের গুঁড়ি ধরতে গিয়ে নদীর জলে ভেসে আসেন। প্রায় 25 থেকে 30 কিলোমিটার ভয়ঙ্কর জলের স্রোতে ভেসে এসে কালজানি নদীর ব্রিজের পার এলাকায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। অপরদিকে বক্সিকুঠি এলাকায় কাঠের গুঁড়ি ধরতে গিয়ে প্রায় 5 কিলোমিটার ভেসে এসে ব্রিজের পারে স্থানীয়রা শহীদ আলী এবং চান্দু মিয়াকে ধরে ফেলে, হাসপাতালে নিয়ে আসে তাদের। এছাড়াও বলরামপুরের সোলাডাঙ্গা এলাকায় এক ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয়রা। প্রসঙ্গত, গত দুদিনের লাগাতার ভারী বর্ষণে উত্তরবঙ্গের নদ নদীগুলোতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তোষা, কালজানি, রায়দা, ঘরঘরিয়া নদী। জলস্তর বৃদ্ধি পেতে এই বনাঞ্চলের মূল্যবান কাঠ ভেসে আসে নদীর জলে। সেই কাঠ ধরতেই নদীর জলে নামেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ এবং জলে যাতে কেউ না নামে তার জন্য মাইক যোগে প্রচার করেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রশাসনের, তার জন্য মাইক যোগে প্রচার চালান তারা। কিছুক্ষণ আগে আমরা আরেকটি খবর সম্প্রচার করেছিলাম, সেখানেও কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছিলাম কিভাবে মানুষ সচেতনতার কতটা অভাব হলে জীবন বাজি রেখে এভাবে তারা ওই সমস্ত কাঠের গুঁড়ি ইত্যাদি দিয়ে নিতে তারা যাচ্ছে। এবং তারপরে কিন্তু কিছুক্ষণ আগে যে খবর দেখা যাচ্ছিল মানসাই, এবং মানসাই নদীতে এভাবে পড়ে গিয়ে কিন্তু নিখোঁজ, এখনো পর্যন্ত খোঁজ মেলেনি। এবং তারপরে এই ছবি তুফানগঞ্জ থেকে আসছে যখন বলরামপুর ভাওইয়া সেতু এলাকায় কালজানি নদীতে ভেসে আসা 2 ব্যক্তিকে উদ্ধার করেন স্থানীয়রা। এরপরই মাইক যোগে প্রচার চালায় প্রশাসনের পক্ষ থেকে। 25 থেকে 30 কিলোমিটার ভেসে গিয়েছিলেন, তারপর স্থানীয়রা তাদের উদ্ধার করে, পুলিশ প্রশাসন সহযোগিতা করে। সবটা মিলে কিন্তু একেবারে মৃত্যু মুখ থেকে ফিরে আসছেন সেই 2 জন এবং তাদের চিকিৎসা চলছে এমনটাই জানা যাচ্ছে। এবং বলরামপুর ভাওইয়া সেতু এলাকায় কালজানি নদীতে ভেসে আসা 2 ব্যক্তিকে যেমন স্থানীয়রা সেখান থেকে কিন্তু উদ্ধার করে, তার সাথেই একাধিক মানুষ কাঠের গুঁড়ি ধরতে জীবন বাজি রেখে নামছে জলে। বিস্তারিত জানবো, সহকর্মী মজনু রয়েছে এই মুহূর্তে। মজনু, জানাও ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? চারিদিকে যেভাবে ভয়াবহ সব ছবি উঠে আসছে, তার মাঝেই মানুষের এই জীবন বাজি রেখে কাঠ ধরতে যাওয়া। একেবারেই দেখো যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে হারে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, সেই জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু জলে যে কাঠগুলো ভেসে আসছে, স্থানীয় কিছু মানুষজন তারা কিন্তু জীবনটাকে বাজি রেখে সেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে এবং কাঠগুলোকে ধরার চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে কিন্তু 5 জন অসুস্থ হয়ে যায়, তাদেরকে কিন্তু স্থানীয়রা উদ্ধার করে। তারপরে পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকে হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে আপাতত 5 জনই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরবর্তীতে পুলিশ প্রশাসন কিন্তু কঠোর পদক্ষেপ নিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় এবং কাউকে জলে নামতে দেয় না। মাইক যোগে পুলিশ প্রশাসন প্রচারও করে। তবে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাওয়াগুড়ি এলাকার এক ব্যক্তি
আবুল কালাম আজাদ তিনি জলে নেমেছিলেন কাঠ ধরার জন্য। সেখান থেকে ভেসে প্রায় 25 থেকে 30 কিলোমিটার ভেসে তারপরে তিনি এখানে কালজানি ব্রিজ পার করে একেবারে প্রায় শৈলটুকরি এলাকায় গিয়ে তাকে ধরা হয়। সেখানে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে, তারপরেই তাকে তুফানগঞ্জ হাসপাতালে, তিনি কিন্তু তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও বক্সিকুটি এলাকার 2 ব্যক্তি তারাও কিন্তু কাঠ ধরতে নামেন, নামার পরেই তারাও কিন্তু ভেসে আসেন। এরকম করে 5 জন ব্যক্তিকে উদ্ধার করে তারা হাসপাতালে ভর্তি করে বর্তমানে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশ যদি সঠিক সময়ে পদক্ষেপ না নিত তাহলে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতো দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চৌকুশি বলরামপুর কালজানি ব্রিজ এলাকায়। পড়না সকাল থেকে যেভাবে কাঠের গুঁড়ি ভেসে আসছে, মানে এই ধরনের এর আগে জল বৃদ্ধি, জলস্তর বৃদ্ধি আমরা দেখেছি, কিন্তু এই ধরনের এইভাবে ছবি ভাইরাল ভিডিওতে উত্তরাখণ্ড বা এসব জায়গায় আমরা দেখেছি, কিন্তু এই রায়ডাক এবং আশপাশের নদীগুলোতে যে ছবি, এটা তো মানুষ দেখেনি। ফলে এই যে কাঠ ধরার হিড়িক এবং সেটা যে কতটা ভয়াবহ হতে পারে তোমাকেও জানিয়ে রাখবো, দর্শকদেরও জানাবো। কিছুক্ষণ আগে মানসাই নদীতে একজন হারিয়ে গিয়েছে এভাবে কাঠ ধরতে গিয়ে, 2 জন সেখানে, তাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তুফানগঞ্জের ক্ষেত্রে বাঁচোয়া যে 4 জনকে ইতিমধ্যেই স্থানীয় মানুষ এবং প্রশাসন মিলে উদ্ধার করেছে। তুমি কি বলবে, মানে এই যে মানুষের জীবনকে বাজি রাখা, মানে কোথাও গিয়ে অর্থের জন্য জীবনকে বাজি এবং তোয়াক্কা না করা জীবনের, এটা কিন্তু খুব খুব খারাপ হতে পারে। সাম্প্রতিক যেভাবে বন্যা পরিস্থিতি এখনো কিন্তু নিয়ন্ত্রণে আসেনি উত্তরবঙ্গের ক্ষেত্রে, যদিও যেমনটা তুফানগঞ্জের ক্ষেত্রে কিন্তু জলস্তর, তুমি যেমনটা জানাচ্ছিলে, খুব একটা যে বিপদ সীমার এখনো কিন্তু ঘোষণা হয়নি, কিন্তু জলস্তর অনেক বেড়েছে। তো এই বিষয়টাকে কিভাবে বলবে? তবে দেখো, ইতিমধ্যে কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে। 2 ব্লকের কিন্তু বেশ রায়ডাক নদীতে কিন্তু ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে জলস্তর বৃদ্ধির, এবং কালজানি নদী, গলধার নদীতে কিন্তু জলস্তর বৃদ্ধির একটা ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে। তবে যে কথাটি তুমি বললে যে জীবন একেবারে বাজি রেখেই তারা জলে নেমে এই যে একটা পরিস্থিতি বা একটা আর্থিক পরিস্থিতি, সেটার দিকেও কিন্তু তারা খেয়াল রাখছেন। অর্থাৎ এই যে কাঠ, একেবারে মূল্যবান কাঠ, সেগুলো হচ্ছে সেগুন কাঠ থেকে শুরু করে অন্যান্য মূল্যবান কাঠগুলোই ভেসে আসছে, এবং একটি কাঠের মূল্য প্রায় মানে বিবেচনার অধিক। সেক্ষেত্রেও তারা কিন্তু সেই কাঠগুলোকে ধরে বিক্রির একটা প্রচেষ্টা চালাচ্ছেন, এবং অনেকেই কিন্তু ঘর বাড়ি তৈরি করবে, সেটাও একটা তাদের প্রচেষ্টা রয়েছে। সেই দিক দিয়ে মাথায় রেখেই কিন্তু এভাবেই তারা জলের মধ্যে নেমে পড়েছেন। এর আগে কিন্তু এরকম করে কখনো দেখা যায়নি যে কালজানি নদীতে এভাবে জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে কাঠ ভেসে আসে। তবে এবারের কিন্তু পরিস্থিতিটা একেবারে ভিন্ন। ভুটান থেকে সম্ভবত যে একটা গ্যাস সিলিন্ডার ভেসে এসছে, সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু সেই গ্যাস সিলিন্ডারটাকে স্থানীয় বাসিন্দারা ধরেছেন এবং সেখানে ভুটান লেখা রয়েছে। তাহলে এর থেকে প্রমাণিত বা বোঝা যাচ্ছে যে, এবং স্থানীয়রা অনুমান করছে এবং প্রশাসনের তরফ থেকেও তারা অনুমান করছেন যে এই যে কাঠগুলো ভেসে আসছে পুরোটাই কিন্তু ভুটান থেকে। যেহেতু গ্যাস সিলিন্ডারটা ভুটান থেকে আসছে, তাহলে এগুলো কাঠগুলো ভুটান থেকে আসছে। এই ভুটান থেকে আসার ফলে এই নদীর সংযোগস্থলে আসার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং কাঠগুলো চোখের সামনে ভেসে যাচ্ছে। এটা দেখার ফলেই তারা কিন্তু নামছে। পরবর্তীতে পুলিশ প্রশাসন কিন্তু সঠিকভাবে পদক্ষেপ নেওয়ায় তারা কিন্তু আর এগোতে পারেনি, এবং তারা যে সকাল দুপুর থেকে যে পর্যন্ত তারা কাঠ সংগ্রহ করছেন, তারা প্রায় কয়েক লক্ষাধিক কাঠ এখানে সংগৃহীত হয়েছে, এবং পুলিশ প্রশাসন পরবর্তীতে কাউকে নামতে দেয়নি, মাইক যোগে প্রচার করেছে এবং কঠোর পদক্ষেপ নিয়েছেন, যার জেরে হয়তো বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে এলাকার বাসিন্দারা। পড়া মন্টু, আরো তোমার কাছে প্রশ্ন থাকবে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে মানুষ জানতে চাইছেন যে আরো একটা পরিস্থিতি দেখা যাচ্ছে, রীতিমতো টোটো ডেকে এনে বাড়ির পরিবারের সকলের সমেত গাছ এই গুড়িগুলো একেবারে নিয়ে যাওয়া হচ্ছে, যেন একটা মেলা বসেছে, যেমনটা ধরো অন্যান্য ক্ষেত্রে হয়, এমন একটা ছবি যেমন একদিকে দেখা যাচ্ছে। অন্যদিকে প্রশাসনের তরফে মাইকিং এবং সমগ্রটা নিয়ে যে প্রশাসনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা কিন্তু চলছে, মানে দুটো ছবি পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে। এমন দেখো, শুধু টোটো নয়, ভুটভুটি গাড়ি প্লাস হচ্ছে ট্রলি গাড়িগুলোতেও নিয়ে আসা হয়েছে, যে সমস্ত স্থানীয় বাসিন্দা যারা কাঠগুলো নদী থেকে তুলেছেন এবং সেখানে জড়ো করে রেখেছেন। যেহেতু জলস্তর কিন্তু বৃদ্ধি হতেই চলেছে, আমি সেখানে ঘন্টা খানেকের মতো দাঁড়িয়েছিলাম, সেক্ষেত্রে অনেকটা জলস্তর বৃদ্ধি পেয়েছে, এবং স্থানীয়রা তারা কিন্তু সেই কাঠগুলোকে নদীর ধারে রেখেছিলেন। পরবর্তী জলস্তর বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু সেখানে রাখতে ভরসা পাচ্ছেন না। যদি সেই কাঠগুলো ভেসে যায়, পরবর্তীতে সেগুলোকে ভুটভুটিতে করে, টোটোতে করে, এমনকি ট্রলি গাড়িতে করে তারা কিন্তু
থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট তারা পদক্ষেপ গ্রহণ করেছে, এবং সঠিক সময় যদি পুলিশ প্রশাসন এই পদক্ষেপটা গ্রহণ না করতো তাহলে হয়তো আজকে ভয়ঙ্কর পরিস্থিতি, বেশ কয়েকজন ভেসে যেত, যে 5 জনকে উদ্ধার করা হয়েছে তারা সম্ভবত ভেসে যেত, এমনটা কিন্তু অনুমান করছে স্থানীয়রা। শেষ তোমার কাছে প্রশ্ন রাখবো মজনু, তুফানগঞ্জের গোটা যে বন্যার পরিস্থিতি, শহর হোক বা গ্রাম এলাকার, সেইটা একটু তুলে ধরো। সকাল থেকে গত 2 দিন ধরেই যে প্রবল বৃষ্টি, সেই প্রবল বৃষ্টির ফলে যদি আমি প্রথমে তুফানগঞ্জ শহরটার কথা বলি, তুফানগঞ্জ শহরের কিন্তু একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। শুধু রাস্তায় নয়, বেশ কিছু বাড়ি কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে যে নিকাশি নালাগুলো রয়েছে, সেই নিকাশি নালাগুলো উপচেই জল একেবারে জলস্রোত তৈরি হয়, সেই স্রোতে কিন্তু একাধিক রাস্তা প্লাবিত হয়ে যায়, যান চলাচলে ভীষণ সমস্যা তৈরি হয়, এবং যে ক্রীড়া সংস্থার মাঠ রয়েছে তার পাশে একটি গাছ ভেঙে পড়ে, সেই গাছটা পৌরসভার তরফে দ্রুত সেই গাছটিকে সরানো হয়। বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলো, দ্রুততার সহিত পৌর কর্মীরা সেই গাছটিকে সরিয়ে দেয়, তারপরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে তুফানগঞ্জ শহরের জলস্তর নেমে যায়। তারপরে যদি আমি তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের কথা বলি, 2 নম্বর ব্লকের বৈশকুচি এক গ্রাম পঞ্চায়েতের ভোক্স এলাকা, সেখানে কিন্তু নদীর বাঁধ ভেঙে একেবারে হু করে গ্রামে ঢুকে জল, প্রায় শতাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। ঘটনাস্থলে কিন্তু সেখানে ছুটে যায় তুফানগঞ্জ 2 ব্লকের বিডিও দলাকি লামা সহ অন্যান্য কর্মীরা, এবং সেখানকার যে বাসিন্দারা তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, শুকনো খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, এবং সে বাঁধ যে প্রাথমিক পর্যায়ে যে একটা নির্মাণের একটা ব্যবস্থা, সেটা প্রশাসনের তরফ থেকে দ্রুত করার একটা ব্যবস্থা চালানো হচ্ছে। এবং তুফানগঞ্জ 1 ব্লকের ক্ষেত্রে বলরামপুর, বিশেষ করে বলরামপুর চৌকশি এলাকা এবং সোলাডাঙ্গা এলাকায় এই যে কাঠ ধরার একটা প্রবণতা, সেক্ষেত্রে এই 5 জন ব্যক্তিকে তারা ভেসে যাচ্ছিল প্রায়, তাদেরকে একেবারে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে আসা বলা যেতে পারে। স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসনের তরফ থেকে তাদেরকে নিয়ে আসলো, তারা আপাতত চিকিৎসাধীন থাকলেও এখনো কিন্তু তুফানগঞ্জ 1 ব্লকের অন্য কোথাও এরকম কোনো দৃশ্য চোখে পড়েনি। তবে প্রত্যেকটি নদীতে জলস্তর কিন্তু হু করে বৃদ্ধি পাচ্ছে। তবে রাতে যদি সেরকম পর্যায়ে বৃষ্টি হয় তাহলে আগামীকালের যে পরিস্থিতিটা তা ভয়াবহ তৈরি হবে। পড়না। ধন্যবাদ মজনু, সবিস্তারে মজনুর রহমান আমাদের প্রতিনিধি তুফানগঞ্জ থেকে সবিস্তারে গোটা যে পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু তুলে ধরলেন, এবং তার সাথে সতর্ক বার্তাও দিলেন যে রাতে কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে যদি আরো বৃষ্টি হয়, এবং ভুটানের যেহেতু লকগেট খোলা রয়েছে, বিশেষত টালা, এবং এই টালার সাথে কিন্তু সংযুক্ত রয়েছে রায়ডাক নদী, এবং সেই ক্ষেত্রে কিন্তু শহরকে অনেকটা অ্যালার্ট থাকতে হবে। আপাতত ধন্যবাদ মজনুর রহমানকে, এবং আপনাদের জানিয়ে রাখবো যে ক্ষেত্রে কিন্তু সতর্কতার যেমন প্রয়োজন, তার সাথেই প্রয়োজন এই যে একের পর এক খবর আসছে যেখানে অন্যান্য জায়গা থেকে গাছের এভাবে এই যে লকগুলো ভেসে আসছে, সেগুলোকে নিজেদের হেফাজতে করতে, সেগুলো বাড়ি নিয়ে যেতে রীতিমতো যেন মেলা বসে গিয়েছে নদীর ধারে। যে ছবিটা দেখা যাচ্ছে তুফানগঞ্জ চৌকুশি বলরামপুর এলাকায় কালজানি নদীতে ভেসে আসা কাঠের গুঁড়ি ধরতে জীবন বাজি রেখে নামছে সেখানে স্থানীয়রা। আর এই ঘটনায় যখন 5 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তুফানগঞ্জ থানার পুলিশ, তখনই কিন্তু দেখা যায় রীতিমতো 25 থেকে 30 কিলোমিটার ভেসে এসেছে এক ব্যক্তি। এমনও রয়েছে কেউ 5 থেকে 6 কিলোমিটার গাছের গুঁড়ি তুলতে গিয়ে বা গুঁড়ি নিজের হেফাজতে নিতে গিয়ে নদী থেকে নিজের জীবন বাজি রেখে এই কাজ করতে গিয়েই রীতিমতো ভেসে এসেছে 25 থেকে 30 কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন 25 থেকে 30 কিলোমিটার এতটা রাস্তা ভেসে আসার পর তিনি এই মুহূর্তে কিন্তু হাসপাতালে যখন ভর্তি রয়েছেন, তখন কার্যত বলা যায় যে হয়তো তার ক্ষেত্রে ইষ্ট দেবতা বা ভগবান যাকেই আমরা মানি না কেন তিনি হয়তো সহায় হয়েছেন, কিন্তু সকলের ক্ষেত্রে কিন্তু সেটা নাও হতে পারে। বলে সতর্কতা সকলের আগে জরুরি, জীবন বাজি রেখে এমন কাজ করবেন না। রাতেও যেহেতু বৃষ্টি হলে আরো কিন্তু জল বাড়তে পারে, সেক্ষেত্রে আবারও জানাবো অসুস্থ অবস্থায় হাসপাতালে যিনি ভর্তি রয়েছেন আবুল কালাম আজাদ, শহীদ আলী, চান্দু মিয়া এবং অপর ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি। পাশাপাশি নদীর জলে যাতে কেউ না নামে মাইক যোগে প্রচার করছে পুলিশ, কিন্তু দরকার অন্তর থেকে যে সচেতনতা সেটা কিন্তু আনতে হবে। রবিবার বিকেলে যে দৃশ্য ধরা পড়েছে তুফানগঞ্জ 1 ব্লকের দেওচড়াই 1 নম্বর ব্লকের, সেখানে 1 নম্বর ব্লকের তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চৌকশি বলরামপুর এলাকার কালজানি নদীতে জীবনের পরোয়া না করে জীবন বাজি রেখে কালজানি নদীর ভয়ঙ্কর স্রোতে নেমে পড়েছেন স্থানীয়রা। জলে ভেসে আসা কাঠের গুঁড়ি ধরছেন তারা, ভেসে আসা হাজার হাজার কাঠের গুঁড়ি ধরছেন তারা। মূল্যবান কাঠের গুঁড়িগুলি ভেসে আসছে আর সেগুলোকেই জীবন বাজি রেখে ধরছেন তারা। এভাবে কাঠের গুঁড়ি ধরতে গিয়ে প্রায় নদীর জলে ভেসে যাচ্ছিলেন। এমতাবস্থায় তাদেরকে উদ্ধার করেন স্থানীয়রা এবং তার সাথেই পুলিশ প্রশাসন।
দাওয়াগুড়ি এলাকার আবুল কালাম আজাদ, তিনি কিন্তু গুড়ি ধরতে এসে 25 থেকে 30 কিলোমিটার ভয়ঙ্কর জলে স্রোতে ভেসে এসেন। কি জানাচ্ছেন তারা, শুনবো। বন্যাতে প্রচুর পরিমাণে কাঠ ভেসে যাচ্ছিল, সবাই কাঠ ধরছিল। তা আমাদের বাড়িতে নদীর পাড়ে আমিও উৎফুল্ল হয়ে গেছিলাম, যদি একটা ধরতে পারি এটাই আমার আনন্দ থাকবে, যে বন্যার সময় একটা কাঠের লক ধরেছি। কিন্তু ধরতে পারিনি, যারা ধরছিল তাদের কাছে যেতে গিয়ে আমি মাঝখানে ভেসে যাই এবং কাঠের লকের গুড়ির উপরে বসে আমি বলরামপুরে এসে ওখানে পাকের মধ্যে ডুবে যাই। ডুবে তারপরে ভেসে উঠে আর একটা লকে ধরে তারপরে আমার ব্রিজের থেকে আরও 1.5-2 কিলোমিটার পিছনে গিয়ে আমাকে ওখানকার স্থানীয় বাসিন্দারা রেস্কিউ করে। তারপরে পুলিশ প্রশাসন হাসপাতালে, পুলিশ প্রশাসন আমাকে হাসপাতালে নিয়ে এসেছিল। প্রায় কত কিলোমিটার আসলেন এভাবে আমার তো আন্দাজ নেই। ডাউগুড়ি থেকে নদী বেয়ে কত 20-25 কিলোমিটার হবে। নদীর জলে আসলেন আপনি? ভেসে ভেসে আসছেন? ভেসে ভেসে আসলাম এবং কাঠ ধরে? কাঠকে আশ্রয় করেই আসলাম, বড় গাছের গুড়ি ছিল। আপনি কি ভেবেছেন যে আপনি আবার আসতে পারবেন? না না, আমি এটা ভেবেছি যে এই ঢেউ যদি আমাকে, ঢেউয়ের সাথে যদি দোল খেলে যদি এই কাঠটা আমাকে রক্ষা করে, উপরওয়ালাকে বারবার ডাকছিলাম, হ্যাঁ, তাহলে পরে হয়তো রক্ষা পাবো। আর যদি এই কাঠ পাল্টি খেয়ে যায় তাহলে অনেকগুলো লকের বাড়ি খেয়ে আমি মারা যাব। এটা আমি একদম ধরে নিয়েছি যে যতক্ষণ আমি ঢেউয়ের সাথে খেলতে পারি খেলি, না হলে অন্তিম সময় আসলে পরে আমাকে যেতেই হবে। এইটাই মনে মনে। আমার নাম আবুল কালাম আজাদ। বাড়ি কোথায়? ডাওয়াগুড়ি। দাওয়াগুড়ি থেকে একদম বলরামপুর ব্রিজের এখানে এসে শুনলেন, রীতিমতো 25 কিলোমিটার ভেসে এসেছেন তিনি। যেমনটা বললেন যে বাড়ির পাশেই, অর্থাৎ নদীর পাশেই তার বাড়ি, সকলেই যখন কাজ করছেন তখন তিনিও গেছেন হুজুকে, আর সেখানেই ঠিক আটকে পড়ে নদীতে ভেসে, স্রোতে ভেসে 25 থেকে 30 কিলোমিটার দূরে এমন করে ভাসতে ভাসতে গিয়ে শেষে কিন্তু এই এলাকায়, অর্থাৎ ভাওইয়া সেতু সংলগ্ন এলাকা যে বলরামপুর চৌকুশি, সেখানেই কিন্তু দেখা যায় যে তাকে স্থানীয়রা উদ্ধার করে। তিনি কিন্তু বুঝতেই পারছিলেন না 25 থেকে 30 কিলোমিটার তিনি চলে গিয়েছেন, অর্থাৎ বাঁচার আশা হয়তো প্রায় ছেড়েই দিয়েছিলেন। সেই মুহূর্তেও কিন্তু স্থানীয় মানুষদের তৎপরতায়, পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়ার পর ডিজিটাল বাংলার পর্দায় এক্সক্লুসিভলি যখন সাক্ষাৎকার দিচ্ছেন তিনি, ঠিক সেই সময় তার আপনাদের কাছে একদম সরাসরি শোনালাম কি বলছেন তিনি। চলুন শুনে নি আরো অন্যান্যরা কি বলছেন তারা। একটা ধরতে পারিনি, সব যেটা ধরছি ওইটার মধ্যেই ভেসে আছে। কোথা থেকে ধরা শুরু করছেন? ও তো জায়গাটার নাম কি? জায়গাটার নাম ওটা কি ও এলাকা বক্সিগুটি। বক্সিগুটি এলাকা থেকে। তারপর ওখান থেকে ভেসে আসেন। আর কোথা থেকে উদ্ধার হয়? কালদানি ব্রিজ, যশোরের ব্রিজ। কারা উদ্ধার করছে আপনার? এই যে রশি দিয়ে তুলছে, তারপরে যে প্রশাসন গেছে, ওরা আবার হাসপাতালে নিয়ে আসে। কয়জন কি নিয়ে আসে আপনাদের? 2 জন। এই 2 জন এলাকার আপনাদের 2 জন, আরো তো 3 জন আছে। ওগুলো অন্য এলাকা। মানে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন আপনারা এভাবে জলে নামছেন? জানি না তো। আপনারা জানেন না। কি নাম আপনার? শহীদ আলী। আর আপনার আরেকজন সঙ্গী? চান্দু মিয়া। চান্দু মিয়া। বাড়ি হচ্ছে আপনাদের বক্সিগুটি? আপনাদের যেমনটা শোনালাম, সকলের ক্ষেত্রে কিন্তু এক নয়। কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা একটুখানি লাভের জন্য এই কাজ সংগ্রহ করছেন, কিন্তু 25 থেকে 30 কিলোমিটার ডাওয়াগুড়ি থেকে একেবারে তুফানগঞ্জ বলরামপুর চৌকুশি এলাকায় যিনি পৌঁছে গিয়েছেন, তিনি যেমনটা বললেন, অর্থাৎ এটাই একটা মানে একটা ভালো লাগার জিনিস হতো। সেই ভালো লাগার জিনিস করতে গিয়েই বা সেই কাঠের লক একটা নিজের সংগ্রহ করতে গিয়েই কিন্তু রীতিমতো 25 থেকে 30 কিলোমিটার অথই জল বিপর্যস্ত উত্তরবঙ্গের নদীতে ভেসে গিয়েছিলেন তিনি। কালজানি রায়ডাক নদীতে যেভাবে জল স্ফীতি হয়েছে, সকাল থেকে খবর কিন্তু দেখেছেন। তারপর নিজে এভাবে একটা নদীতে ভেসে ভেসে 30 কিলোমিটার প্রায় যাওয়ার পর কিন্তু তাকে উদ্ধার করার পর মনে হলো যেন একটা নতুন জন্ম পেলেন তিনি, এমনটাও কিন্তু বলেছেন তিনি। চলুন এবার শুনে নেব যে যারা কাঠ এখানে সংগ্রহ করছেন এই বিপর্যস্ত পরিস্থিতিতে নদীতে ভেসে আসা একেবারে থাকে এত কাঠ, তারা কি বলছেন।
আরো কাঠ ভেসে যাচ্ছে, আমরা গ্রামবাসীদের ধীরে ধীরে তুলে নিতে যাচ্ছি। কতগুলো ধরলেন আপনি? আমি ধরছি মোটামুটি 1 টলি হবে। এক ট্রলি হবে। হ্যাঁ, এরকম অনেকে কেউ কেউ 3 টলি 4 টলিও ধরে ফেলছে। মূল্যবান কাঠ সব, হ্যাঁ, সব মূল্যবান। এই জায়গাটার নাম কি এটা? এটা আপনি বলরামপুর সরাইপাড়া। চৌবুশি বলরামপুর, হ্যাঁ, এটা সরাইপাড়া এলাকা পড়ে। সরিয়ারপাড়। এটা হ্যাঁ। দেওচরাই নাকি? না না না, বলরামপুর। বলরামপুর পড়ে। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পবিত্র মন্ডল। এখানে নদী জল বাড়ছে। পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে আপনারা নদী থেকে উপরে উঠুন, ডাঙায় উঠুন, তাহলে আইনত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। তুফানগঞ্জ থানার পক্ষ থেকে সকল জনসাধারণ